বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা শুনছিলেন আমিনুল ইসলামের ঐতিহাসিক বই গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে তৃতীয় পর্ব, জার্মানির ভয়ঙ্কর সিলাইফ্যান পরিকল্পনা। মামুন প্রশ্ন করল জারিফকে, ১৯১৪ সালের ২৮ জুলাই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সাথে সাথে প্রথম মহাযুদ্ধে দামামা বেজে ওঠে। তারপর দেখলাম অস্ট্রো হাঙ্গেরির সমর্থনে জার্মানি আর সার্বিয়ার সমর্থনে রাশিয়া যুদ্ধে নেমে পড়ে। আজ তাহলে বলো, ইউরোপের দুই ঐতিহ্যবাহী শক্তি ফ্রান্স ব্রিটেন কিভাবে যুদ্ধে নামলো? জারিফ উত্তর দিল, একটু সাহিত্যিক আলাপ করে নেই প্রথমে। বলো, দামামা শব্দের অর্থ কি? মামুন বলল, হতে পারে সূচনা। প্রথম মহাযুদ্ধে দামামা মানে প্রথম যুদ্ধের সূচনা হয় নাই। দামামা একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে ঢোলবাদ্য। যুদ্ধের সমর্থনে ঢোলবাদ্য বাজানোই হচ্ছে দামামা। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন হচ্ছে, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। এখানে আরেকটা নতুন শব্দ ঢুকে গেল, আমামা। আমামাও ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে পাগড়ি। আচ্ছা বাদ দাও, এবার ব্রিটেন ফ্রান্সের যুদ্ধে জড়িয়ে যাবার কাহিনী শোনো। কোনো সন্দেহ নেই, দুইটি বিশ্বযুদ্ধের মূল কারিগর জার্মানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাও বৃহৎ শক্তিগুলোর কিছু ভূমিকা আছে। জার্মানির প্রতি অবিচার করার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধটাকে ভয়ঙ্কর করার শতভাগ কৃতিত্ব জার্মানদের। লক্ষ্য করো, আগস্টের ২ তারিখ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি, কিন্তু রাশিয়ার সাথে যুদ্ধ করার কোনো উদ্দেশ্যই আপাতত ছিল না জার্মানির। জার্মানি রাশিয়ান বাহিনীকে একটু চোখে চোখে রাখার জন্য উপদেশ দিল তার মিত্র অস্ট্রো হাঙ্গেরিকে। জার্মানির উদ্দেশ্য ছিল চিরশত্রু ফ্রান্স। ১৮৭১ সালে ফ্রান্সকে জন্মের শিক্ষা দিয়ে ঐক্যবদ্ধ জার্মানির জন্ম হলো। এরপরও ফ্রান্সের প্রতি ক্ষোভ যায়নি জার্মানির। যে কোনো মূল্যে ফ্রান্সের সাথে দুশ্মনী চলছেই তার। জার্মানির ভয়ে ফ্রান্স ব্রিটেনের সাথে হাত মেলায় ১৯০৪ সালে। অবশ্য ব্রিটেন ও ফ্রান্স এই দুই দেশকেই তীব্রভাবে ঘৃণা করত জার্মানরা। এই দুই দেশ লুটেপুটে খাচ্ছে পুরো পৃথিবী। হঠাৎ শক্তিশালী হয়ে ওঠা জার্মানির তো এগুলো সহ্য হয় না। মনে মনে জার্মানরা যুদ্ধের উছিলা খুঁজে এই দুই দেশকে শায়েস্তা করতে চাইল। ঠিক তখনই ঘটল সার্বিয়ার ঘটনা। সে যাই হোক, জার্মানির একজন চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল সিলাইফ্যান। ১৮৯১ সাল থেকে শুরু করে ১৯০৬ সাল পর্যন্ত তিনিই ছিলেন জার্মান সেনাবাহিনীর হর্তাকর্তা। তিনি ভবিষ্যৎ জার্মান সেনাপতিদের জন্য একটা পরিকল্পনা বানিয়ে দিয়ে যান। তিনি জার্মানির যুদ্ধ লিপ্সা সম্পর্কে জানতেন। তিনি বলে গিয়েছিলেন, ইউরোপে যদি কখনো যুদ্ধ লাগে আর জার্মানি যদি ইউরোপের যুদ্ধ জিততে চায়, তার উচিত হবে প্রথমেই বিদ্যুৎ গতিতে ফ্রান্সকে আক্রমণ করা। কারণ দুর্ধর্ষ জার্মান বাহিনীর সামনে ফ্রান্স ১৫ দিনও টিকতে পারবে না। ফ্রান্সকে বশে এনে তারপর জার্মানির উচিত হবে পুরো শক্তি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া। একসাথে ফ্রান্স ও রাশিয়ার সাথে যুদ্ধ হলে জার্মানরা অবশ্যই হেরে যাবে। তাই এক এক করে ফ্রান্স ও রাশিয়ার সাথে যুদ্ধে জিতে তারপর ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া উচিত। তাহলেই ব্রিটেনকে পরাজিত করে জার্মানরা সারা পৃথিবী শাসন করবে। জার্মানির সামরিক ইতিহাসে এই কর্মপদ্ধতি সিলাইফ্যান পরিকল্পনা নামে পরিচিত। জেনারেল সিলাইফ্যান মরে ভূত হয়ে যান ১৯১৩ সালে, কিন্তু তার পরিকল্পনা মরেনি। যুদ্ধ যেহেতু লেগেই গেল, এবার জার্মানির সিলাইফ্যান পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামল। জার্মানির মাথায় পুরো বিশ্বের মাতব্বর হওয়ার প্ল্যান। রাশিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করেও যুদ্ধে যায়নি জার্মানরা, কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেও এবার ফ্রান্স আক্রমণে উদ্যত হলো জার্মানি। কিন্তু ছোট রাষ্ট্র বেলজিয়ামের সাথে জার্মানির লাগলো একটু সংঘাত। বেলজিয়ামকে তছনছ করলো জার্মানরা। মামুন, তুমি মানচিত্রে বেলজিয়ামের অবস্থানটা দেখো। তোমার এমসিকিউ পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে, ইউরোপের ককপিট, ইউরোপের যুদ্ধক্ষেত্র, ইউরোপের বাফার স্ট্রেট বলতে কোন দেশকে বোঝায়? উত্তর হবে বেলজিয়াম। এর পিছনে কারণ আছে।
1839 সালে ব্রিটেনের সাথে বেলজিয়ামের একটা মৈত্রী চুক্তি হয়। ফরাসি সম্রাট নেপোলিয়নের আশকারা পেয়ে বেলজিয়ামকে অন্যায়ভাবে দখল করে রেখেছিল নেদারল্যান্ড। 1839 সালে বেলজিয়াম স্বাধীন হয়। ব্রিটেন ইউরোপের সব পরাশক্তিদের বলে দেয় বেলজিয়াম হবে পুরো নিরপেক্ষ একটা দেশ, সে কারো সাথে যুদ্ধে জড়াবে না। তারপর থেকে বেলজিয়াম হলো ইউরোপের বাফার স্টেট। বাফার স্টেট মানে তো জানোই, কোনো একটি দেশ যখন চারপাশে শক্তিশালী দেশ দ্বারা আবদ্ধ থাকে তখন সে কোনো শক্তিশালী দেশের পক্ষে না গিয়ে নিরপেক্ষ থাকে। বেলজিয়ামের এক পাশে ফ্রান্স, অন্য পাশে জার্মানি, উত্তর দিকে নেদারল্যান্ড, আর নৌ সীমানা আছে ব্রিটেনের সাথে। এই চারটি শক্তিধর দেশের সাথে ছোট্ট বেলজিয়ামের সীমান্ত। ব্রিটেন হয়ে ওঠে বেলজিয়ামের অভিভাবক তুল্য। ব্রিটেন সবাইকে বলে দেয় নিরপেক্ষ বেলজিয়ামকে কেউ আঘাত করলে ব্রিটেন তাকে ছেড়ে কথা বলবে না। ব্রিটেনের এই ঘোষণায় বেলজিয়ামকে কেউ গাটায়নি। বেলজিয়ামও ইউরোপের সব অশান্তি থেকে দূরে থেকে নিজের মতো করে চলতে থাকে। 1914 সালের 2 আগস্ট প্রথম মহাযুদ্ধ শুরু হয়েছে মাত্র 5 দিন হলো। জার্মানি তো মনে মনে ফ্রান্স দখল করার পরিকল্পনা করেই রেখেছে। বেলজিয়ামে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বেলজিয়ামের রাজা প্রথম আলবার্টের সাথে দেখা করে গিয়ে বলেন জার্মানি বেলজিয়ামের ভিতর দিয়ে সেনাবাহিনী পরিচালনার জন্য একটু রাস্তা চাচ্ছিল। জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলহেমের ইচ্ছা হলো জার্মান সৈন্যদল যাতে বেলজিয়ামের লিগ নগরে দিয়ে স্বচ্ছন্দে চলাচল করতে পারে, এ বিষয়টা মাথায় নিয়ে বেলজিয়ামের রাজা জার্মান সৈন্যদের অবাধে বিচরণ করার সুযোগ দেন। মামুন জিজ্ঞেস করল, বেলজিয়ামের রাস্তা জার্মানির এত দরকার হয়ে পড়ল কেন? ফ্রান্স দখল করার জন্য। ফ্রান্স আক্রমণ করার জন্য বেলজিয়াম সীমান্ত দিয়ে ঢুকে পড়াই সুবিধাজনক। জার্মানি চাইছিল বেলজিয়াম দিয়ে চুপি চুপি সৈন্য নিয়ে ফ্রান্সকে অতর্কিত আক্রমণ চালিয়ে ধরাশয়ী করা। কিন্তু বেলজিয়াম জার্মানিকে এই সুযোগটা দিল না। বেলজিয়ামের রাজা জার্মানির রাষ্ট্রদূতকে বলে দিলেন, আই রুল আ নেশন, নট আ রোড। মানে, তুমি তোমার রাজাকে বলে দিও আমি একটি দেশ চালাই, রাস্তার পাহারাদার না। বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের কাছে এমন টেলিগ্রাম পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠলেন যুদ্ধ উন্মাদ জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম। তিনি তড়িঘড়ি করে এক রাতের মধ্যে বেলজিয়াম দখল করার নির্দেশ দিলেন। জার্মানির সমস্ত আর্মি অফিসাররা তাদের বাহিনী সাজিয়ে আগস্টের 2 তারিখ রাতের বেলা বেলজিয়াম আক্রমণ করলেন। ছোট্ট দেশ বেলজিয়াম আমাদের রাঙ্গামাটি জেলার মতো 5টা জেলার সমান। 3 তারিখ ভোরবেলাতেই জার্মান সৈন্যরা মার্চ করতে করতে ফ্রান্সের সীমান্তে পৌঁছে গেল। জার্মান সৈন্যরা তছনছ করে গেল বেলজিয়ামের বিস্তীর্ণ জনপদ। বেশ কিছু বেসামরিক লোকজন নিহত হলো। আগস্টের 3 তারিখই ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল জার্মানি। জার্মানির অফিসাররা এমনভাবে যুদ্ধ পরিকল্পনা সাজালেন যাতে করে 1 সপ্তাহের মধ্যে তারা প্যারিসে গিয়ে নাস্তা করবেন। পালে পালে জার্মান সৈন্য বেলজিয়ামে ঢুকতে লাগলো। হতবিহ্বল ফ্রান্স এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। জার্মানি যেহেতু ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই ফেলেছে, জার্মান সেনাবাহিনী বেলজিয়াম সীমান্ত পর্যন্ত চলে এসেছে। মান সম্মান বাঁচানোর জন্য ফ্রান্সও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কিন্তু ব্রিটেনের প্রতি কাতর কণ্ঠে অনুরোধ জানালো ফ্রান্স, এই বলে যে এবার পাগলা জার্মানিকে থামাও, তোমরাও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, তা না হলে উন্মাদ জার্মানি পুরো ইউরোপ গিলে খাবে, কেউ বাঁচতে পারবে না জার্মানির হাত থেকে। নিরপেক্ষ রাষ্ট্র বেলজিয়ামের ভিতর দিয়ে অন্যায়ভাবে সৈন্য সমাবেশ করার কারণে ব্রিটেন জার্মানির প্রতি চরম অসন্তুষ্ট হলো। ব্রিটেন জানত জার্মানিকে থামাতেই হবে, কারণ জার্মানি পরবর্তীতে ব্রিটেনকেও ছেড়ে কথা বলবে না। কিন্তু ফ্রান্সের কাতর আহ্বানে সাড়া দিয়ে সাথে সাথে যুদ্ধ ঘোষণা করেনি সর্বজয়ী ব্রিটিশরা। আগস্টের 3 তারিখ ব্রিটেন জার্মানির প্রতি 12 ঘন্টার চরমপত্র দিল। ব্রিটেন বলল, নিরপেক্ষ রাষ্ট্র বেলজিয়ামকে অসহায় বানিয়ে কেন সৈন্য সমাবেশ ঘটালো জার্মানরা? 12 ঘন্টার মধ্যে বেলজিয়াম থেকে জার্মানি যদি সৈন্য প্রত্যাহার না করে তাহলে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে।
ব্রিটেনের এই চরমপত্র মানতে বয়েই গেছে জার্মানদের। জার্মান বাহিনী তখন পুরো ফ্রান্স দখল করার স্বপ্নে ভরপুর। কবে তারা প্যারিস দখল করবে সে দিন গুনছে তারা। বলাই বাহুল্য, ব্রিটেনের চরমপত্র প্রত্যাখ্যান করে জার্মানি। আগস্টের ৪ তারিখ অবশেষে ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলো। এবার পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেল। দুর্দান্ত জার্মানির সিলাইফেন পরিকল্পনা ব্যর্থ। জারিফ আজকের আলোচনা শুরু করল। প্রথম মহাযুদ্ধ শুরু হলো ১৯১৪ সালের ২৮ জুলাই। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য যুদ্ধ ঘোষণা করল সার্বিয়ার বিরুদ্ধে। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে ইউরোপের সব শক্তিশালী দেশগুলো ২ ফ্রন্টে বিভক্ত হয়ে যুদ্ধে জড়িয়ে পড়ল। মামুন জিজ্ঞেস করল, গত পর্বে আমরা জেনেছিলাম জার্মানি যখন ফ্রান্স দখল করার লক্ষ্যে বেলজিয়ামের ভিতর দিয়ে অন্যায়ভাবে সৈন্য সমাবেশ ঘটিয়ে ফ্রান্স সীমান্তের কাছে চলে গেল। ঠিক তখনই জার্মানি ৩ আগস্ট ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার পরের দিনই ব্রিটিশরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর কি হলো? জারিফ বলল, আসলে প্রথম মহাযুদ্ধ শুরুই হয়েছিল জার্মানির উচ্চবিলাসী পরিকল্পনার জন্য। এরকম একটা যুদ্ধ করার জন্য জার্মানির হাত নিষ্পিস করছিল। জার্মানি ভেবেছিল তার সামরিক শক্তির সামনে ফ্রান্স খড়কুটোর মতো উড়ে যাবে। তাই সে বেলজিয়ামের ভিতর দিয়ে সৈন্য সমাবেশ ঘটিয়ে ফ্রান্সকে আক্রমণ করতে চাইল। ১ সপ্তাহের ভিতর জার্মানরা ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে নাস্তা করবে। হয়তো হতেও পারত। কিন্তু বেলজিয়ামের ভিতর দিয়ে সেনা পাঠানোর কারণে ব্রিটেন ক্ষেপে গেল। তাছাড়া ব্রিটেন জানত এই দুর্দান্ত জার্মানিকে এখনই প্রতিহত করা না হলে ভবিষ্যতে সে ব্রিটেনকেও জ্বালিয়ে মারবে। তাই জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আর কোনো অপশন ব্রিটেনের হাতে ছিল না। যে ফ্রান্সের সাথে ব্রিটেনের হাজার বছরের দুশ্মনের ইতিহাস, এবার সেই ফ্রান্সকে জার্মানির আক্রমণ থেকে রক্ষা করার জন্য ১,২০,০০০ সৈন্যের বিশাল বাহিনী পাঠালো ব্রিটেন। জার্মান বাহিনী ততক্ষণে প্যারিস নগরী থেকে ৪৮ কিলোমিটার দূরে। সিলাইফেন পরিকল্পনার প্রথম কথাই ছিল তাড়াতাড়ি ফ্রান্স দখল করো, তারপর রাশিয়া। সে অনুযায়ী এগুচ্ছিল জার্মানরা। নিজের দেশের সম্ভাব্য পতন দেখে পুরো ফ্রান্স আতঙ্কে নীল। ব্রিটেনের সহায়তা আশায় কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল ফ্রান্স। এবার জার্মানিকে বাধা দিতে হবে। ফ্রান্সের ভিতর ঢুকে পড়ে জার্মানরা। লাখ লাখ সৈন্য নিয়ে ফ্রান্স প্রস্তুত। প্যারিস নগরীর সব ট্যাক্সি ড্রাইভাররা ফ্রান্সের সৈন্যদের নিয়ে গেল যুদ্ধক্ষেত্রে। দেশপ্রেম কাকে বলে? লাগলো লড়াই জার্মানির সাথে ব্রিটেন ফ্রান্সের। প্রথম মহাযুদ্ধের সবচেয়ে বড় মোকাবেলার নাম ব্যাটল অফ মার্ন। কিন্তু হায়, এই যুদ্ধে জার্মানি হেরে গেল। সিলাইফেন পরিকল্পনা ব্যর্থ হলো। ১ সপ্তাহের মধ্যে ফ্রান্স দখল করার আশা বাদ দিয়ে জার্মানরা পিছু হটল। রক্ষা পেল ফ্রান্স। চলো এবার সেই কাহিনী শুনি। প্রথম মহাযুদ্ধের প্রথম সংঘাত, ব্যাটল অফ মার্ন। জার্মানরা যখন প্যারিস নগরীতে নাস্তা করার স্বপ্নে বিভোর, তখন ব্রিটেন ফ্রান্সের পরিকল্পনা ছিল অন্য। ফ্রান্সের ছিল বাঁচা মরার লড়াই। ব্রিটেনের ছিল দুনিয়া জোড়া তার কলোনি রক্ষা করার প্রতিজ্ঞা। এই দুই দেশ জার্মানিকে বাধা দেওয়ার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করল। তারা জার্মানিকে এমন শিক্ষা দিতে চাইল যাতে জার্মানির যুদ্ধ ভুলে বাড়ির পথ ধরে। মার্ন একটি নদীর নাম। নদীটি প্যারিস নগরীর পূর্ব দিকে অবস্থিত। জার্মান সেনাপতি হেলমুট মলটকের নেতৃত্বে ৯,০০,০০০ দুর্ধর্ষ জার্মান সেনা প্যারিস অভিমুখে যাত্রা শুরু করল। ব্রিটেনের ১,২০,০০০ সৈনিকের সাথে ফ্রান্স তার নিজস্ব ১০,০০,০০০ সৈন্য নিয়ে জার্মানিকে বাধা দেওয়ার মিশনে নামল। এ যুদ্ধে হারলেই ফ্রান্সের সব শেষ। জার্মানির কলোনি হওয়া ছাড়া উপায় নাই। সেপ্টেম্বরের ৬ তারিখ যুদ্ধ শুরু হলো। প্রায় ৬ দিন ব্যাপী চলল এই যুদ্ধ। উভয় পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হলো। আহতদের আর্তনাদে প্রকম্পিত হলো ফ্রান্সের ভূখণ্ড। উভয় পক্ষে প্রায় ১.৫ লাখ সৈন্য নিহত হলো। যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা দেখে জার্মানরা পিছু হটতে শুরু করল। ফ্রান্সের মাটি থেকে সমস্ত জার্মান সৈন্য পিছু হটতে হটতে বেলজিয়ামের দিকে সরে পড়ল। এবার ক্ষুদ্র বেলজিয়াম
ব্রিটিশ ফ্রান্স বাহিনীর সাথে যুক্ত হয়ে জার্মানির বিরুদ্ধে আক্রমণ করতে লাগলো। ত্রিমুখী আক্রমণে জার্মানরা দিশেহারা, সিলাইফেন পরিকল্পনা ব্যর্থ। বোঝা গেল অতি তাড়াতাড়ি ইউরোপের মাটিতে যুদ্ধ শেষ হবে না। কিন্তু জার্মানরা শান্ত হলো না। মার্নের যুদ্ধে জার্মানরা হেরেও দমে যাবার পাত্র নয়। বেলজিয়ামের মাটি থেকে তারা সরেনি। বেলজিয়ামকে কেন ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয় এবার শোনো। এটা বলার কারণ হচ্ছে, প্রথম মহাযুদ্ধে বেলজিয়ামকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ চালায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানরা। বেলজিয়ামও জার্মানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। বেলজিয়ামের ইয়াপ্রেস নগরীকে কেন্দ্র করে 5টি যুদ্ধ সংগঠিত হয়। মার্নের যুদ্ধে হেরে যাবার কারণে জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম সেনাপতি মল্টকেকে বরখাস্ত করেন। নতুন সেনাপতি হিসেবে নিয়োগ দেন ফলকান হেইনকে। জার্মানি স্কুল প্রেরণা কিশোরদেরকে নিয়ে ইয়াপ্রেস নগরী দখলের আক্রমণ করে। জার্মানির উদ্দেশ্য ছিল যুদ্ধটাকে সমুদ্র অভিমুখী করা। উত্তর সাগরে ব্রিটেনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর জন্য তারা বেলজিয়ামের ইয়াপ্রেস নগরীকে ঘাঁটি বানাতে চায়। আবারও শুরু হলো ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়ামের বিরুদ্ধে জার্মানির লড়াই। 17 থেকে 20 বছর বয়সী 2.5 লাখ কিশোরকে জার্মানরা যুদ্ধে ঠেলে দেয়। দেশাত্মবোধক গান গাইতে গাইতে সুদর্শন জার্মান কিশোররা মৃত্যুর কোলে ঢলে পড়ে। অক্টোবরের 14 তারিখ থেকে শুরু হওয়া এই যুদ্ধ নভেম্বরের 9 তারিখ পর্যন্ত চলে। প্রায় 1,30,000 জার্মান কিশোরদের মৃত্যু হয় এই যুদ্ধে, যেটা প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসে মেসাকার অফ দ্য ইনোসেন্টস নামে পরিচিত। বিরোধী পক্ষেরও প্রায় সমসংখ্যক মৃত্যু ঘটে। দুইটি যুদ্ধে হেরেও জার্মানরা যুদ্ধ পরিত্যাগে রাজি নয়। এবার যুদ্ধ হলো থেমে থেমে। জার্মানি তার সীমানার পশ্চিম প্রান্ত থেকে অনেক সেনা সরিয়ে পূর্ব প্রান্তের রাশিয়ার দিকে নিয়ে গেল। আগস্টের 6 তারিখে জার্মানির মিত্র অস্ট্রো-হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। খণ্ড খণ্ড যুদ্ধ চলতেই লাগলো। ইতিহাসবিদরা এর নাম দিয়েছেন ওয়ার অফ এট্রিশন বা শক্তি ক্ষয়ের যুদ্ধ। কেউ যুদ্ধ থামাতে এগিয়ে আসে না, অহেতুক শক্তি ক্ষয় চলতেই লাগলো। বেলজিয়ামে ঘাঁটি গেড়ে বসে আছেন জার্মানরা। তাদের সাথে মাঝে মাঝে সংঘর্ষ হয় ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়ামের। বেলজিয়ামের মাটিতে অজস্র বাংকার তৈরি করে জার্মানরা দিন যাপন করতে লাগলো। যুদ্ধে নামলো মুমূর্ষ তুরস্ক। ইউরোপের পশ্চিম প্রান্তে তখন এরকম মেরমেরে শক্তি ক্ষয়ের লড়াই চলতে লাগলো। ঠিক তখনই রাশিয়ার বন্ধ নগরী সেবাস্তিপুলে বোমাবর্ষণ করল তুরস্ক। তুরস্কের বিরুদ্ধে শত শত বছর শত্রুতা করেছে রাশিয়া। প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার পরপরই তুরস্ক গোয়েন্দা মারফত খবর পেল তুরস্কের অতি গুরুত্বপূর্ণ দার্দানেলস প্রণালী দখলে নেওয়ার জন্য ফন্দি আঁটছে রাশিয়ানরা। সেই জন্য বন্দর নগরী সেবাস্তিপুল সেনা সমাবেশ করছে রাশিয়া। দার্দানেলস প্রণালী হাতছাড়া হয়ে যাওয়া তুরস্কের জন্য মৃত্যু সমতুল্য। তাই তুরস্কের সামরিক অধিনায়ক এনভার পাশা শুরুতেই রাশিয়াকে ঠেকিয়ে দিতে চাইলেন। আর তুরস্ক জানত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেই সে জার্মানি ও অস্ট্রো-হাঙ্গেরির সহায়তা পাবে। এজন্য তুরস্ক আগ বাড়িয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালো। ফলশ্রুতিতে নভেম্বরের 1 তারিখ রাশিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। রাশিয়ার দেখাদেখি সার্বিয়া তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পরের দিন, নভেম্বরের 2 তারিখ। যুদ্ধ ছড়িয়ে পড়তে লাগলো পুরো বিশ্বে। চীনের শ্যাংডং প্রদেশে জার্মানির তত্ত্বাবধানে চিংডাও শহর গড়ে উঠেছিল। সে শহর জার্মান স্থাপনায় বোমা হামলা শুরু করলো জাপান। ইতালি ও আমেরিকা তখন পর্যন্ত নিরপেক্ষ ছিল। তারা কোনো পক্ষের হয়ে যুদ্ধে নামেনি। যুদ্ধ যেহেতু বহুদিন যাবৎ চলবে সে ধারণা নিয়ে ব্রিটেন ও ফ্রান্স তাদের কলোনিগুলো থেকে সৈন্য সংগ্রহের দিকে নজর দেয়। মনে রেখো, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বাহিনী কর্তৃক রিক্রুট করা এরকম একজন সৈনিক ছিলেন। ভারত উপমহাদেশ থেকে অজস্র সৈন্য ব্রিটিশের হয়ে যুদ্ধে নামে। পরবর্তীতে এ নিয়ে আলোচনা করব। শীত ও ক্রিসমাসের ছুটি। 5 মাস হয়ে গেল প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার।
ততদিনে ডিসেম্বরের শীত জাঁকিয়ে বসেছে ইউরোপে। তারপরে আবার ক্রিসমাস। ইউরোপের যুদ্ধক্ষেত্রগুলোতেও উৎসবের আমেজ। দুই পক্ষই আর অস্ত্র চালাতে রাজি নয়। অঘোষিত যুদ্ধবিরতি শুরু হলো। যুদ্ধক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত সৈনিকরা বিরোধী শিবিরগুলোতে গিয়ে মিষ্টি আর কেক বিতরণ করল। শীত আর ক্রিসমাসের দাপটে আপাতত যুদ্ধবিরতি। মামুন জিজ্ঞেস করল, যুদ্ধ কি কোনো রং তামাশার জিনিস নাকি যে তার জন্য আবার ছুটিও দরকার? যুদ্ধটা বন্ধ হয়ে গেলে কি আর ভালো হতো না? জারিফ বলল, সাধারণ জনগণের জন্য হয়তো যুদ্ধটা বিভীষিকা, কিন্তু ক্ষমতাবানদের জন্য যুদ্ধ একটা মজার খেলা। রাজধানীতে বসে তারা যুদ্ধের খবর নিবে, জিতলে বলবে আমাদের জয় হয়েছে, হারলে চুক্তি করে নিজেরা নিরাপদ থাকবে। ফাঁকতালে মরবে সাধারণ সৈনিক আর নিরীহ জনগণ। ব্রিটিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ প্রথম মহাযুদ্ধের এ ঘটনার দিকে ইঙ্গিত দিয়েই বলেছিলেন, ওয়ার ইজ আ ট্রেড লাইক এনি আদার ট্রেড, মানে অন্য আরেকটা ব্যবসার মতো যুদ্ধ একটা ব্যবসা। যা হোক, কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই 1914 সালটা শেষ হলো। প্রথম মহাযুদ্ধ শেষ হতে এখনো অনেক বাকি। নতুন বছর শুরু হলো 1915 সাল। জারিফ বলল, মামুন, প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার প্রায় 6 মাস কেটে গেল। যুদ্ধ তো চলতেই থাকলো। শীত, ক্রিসমাস ও নতুন বছরের উৎসব শেষে আবারও ফ্রন্টগুলোতে বাজল যুদ্ধের দামামা। যুদ্ধ সারা পৃথিবীতে আসলে ছড়িয়ে পড়ল, কিন্তু বিক্ষিপ্তভাবে। মামুন বলল, যুদ্ধের পূর্ব ও পশ্চিম ফ্রন্ট সম্পর্কে আমাকে একটু বিস্তারিত ধারণা দাও। ভালো কথা, তুমি মানচিত্র নিয়ে বসো। জার্মানির পশ্চিম দিকে অবস্থিত ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম। তাই জার্মানির বিরুদ্ধে এই 3 দেশের যুদ্ধ ফ্রন্টগুলো পশ্চিম ফ্রন্ট নামে পরিচিত। আবার জার্মানির পূর্ব দিকে রাশিয়া, তুরস্ক, সার্বিয়ার অবস্থান। তাই রাশিয়া সার্বিয়ার যৌথ বাহিনীর বিরুদ্ধে জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি ও তুরস্কের লড়াইয়ের পটভূমি হচ্ছে পূর্ব ফ্রন্ট। পশ্চিম ফ্রন্টে ফ্রান্স দখল করতে জার্মানরা পিছু হটায়। পশ্চিম ফ্রন্ট এক প্রকার শান্তই থাকে 1915 সালে। তবে 1915 সালে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব ফ্রন্ট। জার্মানির সহায়তায় তুরস্ক বীর দর্পে তার ভূখণ্ড রক্ষা করে। জার্মানি পাশে না থাকলে আজকে তুরস্কর কী অবস্থা হতো তা কল্পনা করাও দুঃসাধ্য। 100 টুকরা হয়ে যেত তুরস্ক। আর তুরস্কের অন্যতম ত্রাতা হয়ে মাঠে লড়াই করেছিলেন মোস্তফা কামাল আতাতুর্ক। মামুন জিজ্ঞেস করল, এই কি সেই কামাল আতাতুর্ক যাকে ইসলামপন্থীরা তাকে মুসলিম বিরোধী হিসেবে চিহ্নিত করে, আবার যিনি আধুনিক তুর্কি জাতির পিতা হিসেবে চিহ্নিত? জারিফ বলল, ঠিক তাই। কামাল আতাতুর্ককে নিয়ে বিস্তারিত আলোচনা করবই। তার আগেই তুরস্কের মাটিতে অনুষ্ঠিত প্রথম মহাযুদ্ধের অন্যতম সেরা যুদ্ধ ব্যাটল অফ গেলিপুলি নিয়ে আলোচনা করা প্রয়োজন। এই যুদ্ধে অপরিসীম বীরত্ব দেখায় তুরস্ক। ব্রিটেন, ফ্রান্স যৌথ বাহিনীর হামলার মুখে দাঁড়িয়ে দার্দানেলস প্রণালী রক্ষা করে তুরস্ক। আর এই যুদ্ধে নেতৃত্ব দেন মোস্তফা কামাল আতাতুর্ক। চলো এবার সে কাহিনী শুনি। মামুন বলল, তার আগে তুমি বলো, যুদ্ধটা কিভাবে পুরো বিশ্বে ছড়ালো এটা সম্পর্কে আরেকটু ধারণা দাও। জারিফ বলল যে, পূর্ব ও পশ্চিম ফ্রন্ট সম্পর্কে ধারণা তো পেলেই। যুদ্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল মধ্যপ্রাচ্যে। আজকের মক্কা, মদিনা সহ সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চল ছিল তুরস্কের ওসমানীয় খেলাফতের অধীনে। তুরস্কের বিরুদ্ধে লড়াই চালিয়ে স্বাধীন হতে চাইল সৌদি আরব। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইয়েমেন এসব অঞ্চলকে তুর্কিদের অধীন থেকে মুক্ত করার মিশনে আদাজল খেয়ে নামল ব্রিটেন। তাই পুরো মধ্যপ্রাচ্য অস্থির হয়ে পড়ল। আজকের মধ্যপ্রাচ্যের বিস্তারিত জানতে হলে তাই প্রথম মহাযুদ্ধের পাঠ নেওয়া ফরজ। অবাক করা ব্যাপার দেখো, মুসলিম খেলাফতের দাবিদার তুরস্ক যখন ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে লড়ছে, ঠিক তখনই মক্কা মদিনার মুসলিম শাসকেরা তুরস্কের অধীন থেকে মুক্ত হতে ব্রিটেনের সাথে হাত মিলালো। একদিকে তুরস্ক জীবনযাপন লড়াই করছে তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, আর অন্যদিকে মুসলমানরাই তুরস্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মোস্তফা কামাল কেন ইসলাম বিরোধী হয়ে উঠেছিলেন, এর পিছনে এসব ঘটনার দায় আছে। এদিকে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে ব্রিটেনের রাজকোষ খালি হতে লাগলো।
ব্রিটেনকে সহায়তা করতে সাহায্যের হাত বাড়ালো আমেরিকা। ইহুদি ডন কুবেরা ঋণ ভারে জর্জরিত ব্রিটেনের কাছ থেকে ফিলিস্তিনের স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি আদায় করে নিল ১৯১৭ সালে। ১৯১৭ সালে আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ল। ব্রিটেন তার উপনিবেশ ভারত থেকে সৈন্য রিক্রুট শুরু করল। আবার ব্রিটেনের অধীনে থাকা কিন্তু প্রায় স্বাধীন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে প্রচুর সৈন্য আমদানি করা হলো ব্রিটেনের পক্ষে যুদ্ধ করতে। ১৯১৫ সালে ইতালি অস্ট্রো-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এভাবেই মূলত অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতীত সব মহাদেশে যুদ্ধ ছড়িয়ে পড়ল। যা হোক, এগুলো ধীরে ধীরে আলোচনার বিষয়। ব্যাটল অফ গ্যালিপলি প্রচুর ক্ষয়ক্ষতির এক যুদ্ধ। ১৯১৫ সালের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে গেলিপুলির যুদ্ধ। গেলিপুলি হচ্ছে একটা উপদ্বীপ যেটা তুরস্কে অবস্থিত। এখানের যুদ্ধটা প্রথম মহাযুদ্ধের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গেলিপুলির যুদ্ধ নিয়ে কথা বলতে আমাদের ফিরে যেতে হবে ৪,০০০ বছর আগে। তার আগে তুমি আমাকে বলো মামুন, গ্রিক মহাকবি হোমারের মহাকাব্য ইলিয়াডে যে ট্রয় নগরীর কথা বলা আছে সে ট্রয় নগরী কোথায় অবস্থিত বলতে পারো? মামুন বলল, ট্রয় নগরী তো গ্রিসেই হওয়ার কথা নাকি? জারিফ বলল, না, তোমার উত্তর হয়নি। ট্রয় নগরী তুরস্কে অবস্থিত। এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে। চলো আজ আমরা ট্রয় নগরী থেকেই আমাদের আলোচনা শুরু করি। দেখো, তুরস্ক এমন একটা দেশ যার ভৌগোলিক অবস্থানের সাথে আর কোনো দেশের তুলনা হয় না। গোটা পৃথিবীর প্রায় মধ্যাঞ্চলে অবস্থিত তুরস্ক। তুরস্কের গুরুত্বপূর্ণ নগরী ইস্তাম্বুল দুই মহাদেশে অবস্থিত। এশিয়া ও ইউরোপকে ভাগ করেছে বসফরাস প্রণালী, যেটা ইস্তাম্বুল নগরীকেও দুই ভাগে বিভক্ত করেছে। আবার ইস্তাম্বুল নগরী থেকে আফ্রিকা মহাদেশও বেশি দূরে নয়। আফ্রিকার দেশ মিশরের আলেকজান্দ্রিয়া উপকূল তুরস্কের এককালীন উপনিবেশ সিরিয়া ফিলিস্তিন পার হয়েই। মানচিত্র ছাড়া এসব আলোচনা করা বৃথা। তুমি লক্ষ্য করো, বসফরাস প্রণালী যুক্ত করেছে কৃষ্ণ সাগর ও মর্মর সাগরকে। হলিউডের সুপারস্টার ব্রাড পিট অভিনীত বিখ্যাত মুভি ট্রয়ে তুমি দেখবে রানী হেলেনকে যখন ট্রয়ের রাজা প্রায়ামের পুত্র চুরি করে নিয়ে আসে, সে সংবাদ শুনে গ্রিকরা ট্রয় নগরী আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। গ্রিকদের যাকে যাকে নৌবহর এই দার্দানেস প্রণালী দিয়েই ট্রয়ে অবতরণ করে। ট্রয় মুভির সবচেয়ে আইকনিক দৃশ্যই হচ্ছে গ্রিকদের নৌবহরের পাল। সে যাই হোক, প্রথম মহাযুদ্ধ যখন শুরু হয় ঠিক তখনই তুরস্কের দখলে থাকা দুইটি মহাগুরুত্বপূর্ণ প্রণালী বসফরাস ও দার্দানেলস প্রণালীর দখলে নেওয়ার জন্য হন্যে হয়ে পড়ে ব্রিটিশ ফ্রান্স যৌথ বাহিনী। তাতে ইন্ধন যোগায় রাশিয়া। মামুন জিজ্ঞেস করল, তুরস্কের এই দুইটি প্রণালী এত গুরুত্বপূর্ণ হয়ে পড়ল কেন? জারিফ বলল, যুদ্ধ যখন পূর্ব ও পশ্চিম দুইটি ফ্রন্টে ছড়িয়ে পড়ল আর ব্রিটেন ফ্রান্সের ঘনিষ্ঠ মিত্র হয়ে পড়ল রাশিয়া, তখন রাশিয়ার সাথে সব রকম যোগাযোগ রাখার একমাত্র উপায় হচ্ছে এই দুই প্রণালী। রাশিয়া ইতিমধ্যে তুরস্কের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ছে ককেশাস অঞ্চলে। অস্ট্রো-হাঙ্গেরির সাথে লড়ছে রাশিয়া ও সার্বিয়া। তাই রাশিয়াতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানো ফরজ হয়ে পড়েছে ব্রিটেন ফ্রান্সের জন্য। রাশিয়া ও সার্বিয়াকে যদি সহায়তা করতে না পারে ব্রিটেন ফ্রান্স, তাহলে রাশিয়ার পরাজয় অবশ্যম্ভাবী। আর রাশিয়ার পরাজয় মানেই ব্রিটেন ফ্রান্সের পরাজয়, আর জার্মানি অস্ট্রো-হাঙ্গেরি ও তুরস্কের উল্লাস। এখন রাশিয়ার সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য এই দুই প্রণালীর দখল দরকার। কিন্তু এই দুই প্রণালীর মালিক তুরস্ক তো জার্মানির সাথে দুস্তি করে বসে আছে। এখন তাহলে উপায় কি? উপায় একটা আছে, সেটা হলো তুরস্ককে ভয় দেখিয়ে প্রচুর সেনা সমাবেশ করিয়ে দার্দানেলস প্রণালীর দখল নেওয়া। তাহলেই বসফরাস প্রণালীও দখলে আসবে, আর রাশিয়ার সাথে যোগাযোগও ঠিক থাকবে। তুরস্কের কাছ থেকে দার্দানেলস প্রণালী দখলে নেয়ার নীল নকশা প্রথমে মাথায় আসে বিখ্যাত ব্রিটিশ নৌবাহিনীর সর্বময় কর্তা উইনস্টন চার্চিলের। এই সেই চার্চিল যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। অনিচ্ছা সত্ত্বেও
এ পরিকল্পনার অনুমোদন দেন ব্রিটিশ যুদ্ধ সচিব লর্ড কিচেনার ১৯ ফেব্রুয়ারি ১৯১৫ সাল। ব্রিটেন ফ্রান্সের যৌথ বাহিনী দার্দানেলস প্রণালীর উপর নৌ আক্রমণ শুরু করেন। এই দুই দেশের নৌ আক্রমণের পূর্বেই তুরস্ক তার বড় ভাই জার্মানিকে জানায় দার্দানেলস প্রণালী দখলের জন্য মরিয়া ব্রিটেন ফ্রান্সের যৌথ আক্রমণ না ঠেকাতে পারলে মহাবিপদ। জার্মানি পুরো মাত্রায় তুরস্কের পাশে দাঁড়ায়। জার্মান সেনাপতি লিমন স্যান্ডার্স ও তুর্কি সেনাপতি মোস্তফা কামাল আতাতুর্ক যৌথভাবে ব্রিটেন ফ্রান্সের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ালেন। তুর্কি সৈন্যরা উঁচু স্থানে ছিল বিদায় সাগর থেকে নেমে ব্রিটেন ফ্রান্স নৌ আক্রমণ করে সুবিধা করতে পারেনি। টানা ২ মাস কোনো অগ্রগতি না হওয়ায় ব্রিটেন ফ্রান্স এবার স্থল বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল। সে এক এলাহি কারবার। ফ্রান্সের নিয়মিত সেনাবাহিনী ছাড়াও তার আফ্রিকান উপনিবেশ থেকে প্রচুর সৈন্য জড়ো হলো। ব্রিটেন তার আয়ত্তাধীন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে প্রায় লক্ষাধিক সৈন্য জড়ো করল। প্রায় ৫ লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে ব্রিটেন ফ্রান্স তুরস্কের গেলিপলি উপত্যকায় অবতরণ করে তুরস্কের হাত থেকে দার্দানেলস প্রণালী দখল নিতে চাইল। জার্মানির সার্বিক সহায়তায় তুরস্কও ৩ লক্ষ সৈন্যের এক বাহিনী প্রস্তুত করল। ২৫ এপ্রিল ১৯১৫ সাল গেলিপলি উপত্যকায় অবতরণ করল লাখ লাখ সৈন্য। কিন্তু যুদ্ধ করতে সুবিধা হলো তুরস্কের। কারণ তুরস্ক তার নিজ ভূখণ্ডে উঁচু জায়গায় শিবির স্থাপন করেছে। লাগলো তুমুল লড়াই। মোস্তফা কামাল আতাতুর্কের সৈন্যরা তুর্কি ইতিহাসে এক বীরত্ব গাথা রচনা করে। প্রথম অবতরণ করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বাহিনী। তুরস্কের হামলায় হাজার হাজার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর সৈন্যরা অসহায়ভাবে প্রাণ হারায়। তুরস্কের মুহুর্মুহু গোলাবর্ষণে এজিয়ান সাগরে লাশ হতে থাকে ব্রিটেন ফ্রান্সের সৈন্যরা। আজও প্রতি বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২৫ এপ্রিল গ্যালিপলি ট্র্যাজেডি দিবস স্মরণ করে। দিনটি এই দুই দেশের জাতীয় ছুটির দিন। মে, জুন, জুলাই মাসে প্রচণ্ড যুদ্ধ চলে দার্দানেলস প্রণালীর দখল নিয়ে। তুরস্কের বীরত্বের কাছে হেরে যায় ব্রিটেন ফ্রান্সের সমস্ত পরিকল্পনা। এভাবে আর কতদিন? ১৯১৫ সালের নভেম্বর মাসের ২৩ তারিখ গেলিপলি অভিযান পরিত্যক্ত ঘোষণা করে ব্রিটেন ফ্রান্স। প্রায় ৬০,০০০ সৈন্য হারায় তুরস্ক, আর ব্রিটেন ফ্রান্স সৈন্য হারায় প্রায় ৫০,০০০। দার্দানেলস প্রণালী দখলমুক্ত রাখতে পারায় তুর্কিদের কাছে জাতীয় বীরে পরিণত হন মোস্তফা কামাল আতাতুর্ক, যা পরবর্তীতে তার রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সহজ হয়। দুর্বল রাশিয়া বনাম শক্তিশালী জার্মানির অসম লড়াই। মামুন, তোমাকে গত ২ পর্ব ধরেই বলেছিলাম ১৯১৪ সালের ২৮ জুলাই যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, জার্মানি যখন সিলাইফেন পরিকল্পনা নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিল ফ্রান্স দখল করতে, ঠিক সেই সময় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়ায় প্রথম বিশ্বযুদ্ধ কার্যত ডিফেন্সিভ গেমে পরিণত হয়। পশ্চিম ফ্রন্টে জার্মান সৈন্যরা পরিখা খনন করে মাসের পর মাস অলস পড়ে থাকে। কোনো আক্রমণ হয়নি। ফ্রান্স ব্রিটেনের সতর্ক পাহারায় জার্মানরা আর অগ্রসর হতে পারেনি। ১৯১৫ সাল শুরু হওয়ার আগে থেকেই জার্মানি তার অনেক সৈন্যকে পশ্চিম ফ্রন্ট থেকে পূর্ব ফ্রন্টে নিয়ে আসে। মামুন জিজ্ঞেস করল, পূর্ব ফ্রন্ট মানেই তো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ। জারিফ বলল, ঠিক তাই। পশ্চিম ফ্রন্টে জার্মানরা বিজয় অর্জন করতে না পারলেও পূর্ব ফ্রন্টে রাশিয়াকে উচিত শিক্ষা দিয়েছিল জার্মানি। জার্মানদের হাতে চরমভাবে পরাজিত হয়ে রাশিয়ার মনোবল ভেঙে গিয়েছিল। এই পরাজয়ের কারণেই রাশিয়ার ভিতরে বাহিরে ব্যাপক অসন্তোষের জন্ম হয়। রাশিয়ান সম্রাট জার দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে সাধারণ জনগণ ও সৈন্যরা ক্ষেপে যায়। যার কারণেই ১৯১৭ সালে মূলত লেনিনের নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়াতে। আর রাশিয়াও ১৯১৭ সালে যুদ্ধ থেকে সরে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অভিজ্ঞতা ছিল একদম বাজে। সে কাহিনী এবার বলছি। ব্যাটল অফ টানেনবার্গ। যুদ্ধটা শুরু করেছিল দুর্বল রাশিয়াই। আধুনিক ইউরোপীয় জাতিদের মধ্যে রাশিয়াই সবচেয়ে পিছনে ছিল।
শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে তারা ব্রিটেন ফ্রান্স জার্মানি থেকে বহুগুণ পিছিয়ে ছিল। রাশিয়া যখন দেখল জার্মানরা পশ্চিম ফ্রন্টে ব্রিটেন ফ্রান্সের হাতে ব্যাপক মার খাচ্ছে, তখনই জার্মানদের জমি দখল করার খায়েশ জাগলো রাশিয়ার। রাশিয়া ভাবল জার্মানিকে শায়েস্তা করার জন্য তো এটাই সুযোগ। ২৬ আগস্ট ১৯১৫ সাল ২,৩০,০০০ সৈন্যবাহিনী নিয়ে আলেকজান্ডার সামসনভ এর নেতৃত্বে রাশিয়ান বাহিনী জার্মানির সীমানায় চলে আসে পোল্যান্ড দিয়ে। পশ্চিম ফ্রন্টে ব্রিটেন ফ্রান্সের সাথে লড়াইরত জার্মান বাহিনীর জন্য এটা ছিল মারাত্মক চ্যালেঞ্জ। জার্মানির প্রবাদ প্রতিম জেনারেল হিন্ডেনবুর্গ অবসর ভেঙে আবার সেনাবাহিনীর দায়িত্ব নেন দেশপ্রেমের টানে। হিন্ডেনবুর্গ তার যোগ্য সহচর পেয়ে যান আরেক জেনারেল লুডেনফোর্ডের মাঝে। হিন্ডেনবুর্গ লুডেনফোর্ড জুটি ১,৩০,০০০ সৈন্য নিয়েই রাশিয়াকে মোকাবেলা করার গুটি সাজান। পোল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল টানেনবার্গের গ্রামীণ এলাকায় লাগলো লড়াই রাশিয়া ও জার্মানির মধ্যে। এটা সেই এলাকা যেখানে ৫০০ বছর আগে জার্মানির টিউটনিক নাইটসদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল রাশিয়ার স্লাভিক জনগোষ্ঠী। কিন্তু এবার জার্মানরা রাশিয়ানদের কাছে ৫০০ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নিল। বর্ষিয়ান জার্মান জেনারেল হিন্ডেনবুর্গ রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিলেন একটা খালকে দখলে নিয়ে। তারপর জার্মান পদাতিক বাহিনী উন্নত মেশিনগানের সাহায্যে আক্রমণের ঢেউ তুলে অনভিজ্ঞ রাশিয়ানদেরকে কচুকাটা করলেন। মাত্র ৩ দিন স্থায়ী এই যুদ্ধে প্রায় ৫০,০০০ রাশিয়ান সৈন্য নিহত হয়। জার্মানদের হাতে বন্দী হয় অন্তত ৯০,০০০ রাশিয়ান সৈন্য। রাশিয়ান সেনাপতি সামসনভ যুদ্ধের পরাজয় সইতে না পেরে আত্মহত্যা করে বসেন। এ যুদ্ধে রাশিয়ার পরাজয়ের সংবাদে মস্কোর রাস্তায় রাস্তায় যুদ্ধবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হতে লাগলো। জার্মানদের কাছে এই অপমানজনক পরাজয়ে রাশিয়া একেবারে কাবু হয়ে পড়ে। তারপর যখন ১৯১৫ সালে গেলিপুলি যুদ্ধে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়াকে সহায়তা করার জন্য তুরস্কের কাছ থেকে দারদানেলস প্রণালী দখল করার যুদ্ধ হেরে যায়, তখন রাশিয়া আর যুদ্ধ করার মতো কোনো অবস্থানেই ছিল না। প্রথম মহাযুদ্ধে অংশ নেওয়াটাই রাশিয়ার জন্য কাল হয়ে দাঁড়ায়। ১৯১৬ সাল ব্যাপী রাশিয়া আর বড় কোনো যুদ্ধে জড়ায়নি। রাশিয়ার নিজের অভ্যন্তরীণ অবস্থা ছিল খুব খারাপ। ক্ষুধা দারিদ্র্যের কবলে পড়ে রাশিয়ান জনগণ। ১৯১৭ সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় রাশিয়ায়। লেনিন তখন এই যুদ্ধকে পুঁজিবাদী কুকুরদের কামড়াকামড়ি হিসেবে আখ্যায়িত করে যুদ্ধ থেকে সরে দাঁড়ান। প্রথম মহাযুদ্ধে রাশিয়ার ইতিহাস এখানেই শেষ। ২৩ মে ১৯১৫ সাল ইতালি যখন যুদ্ধে নামল। ইতালি মূলত ১৮৮২ সাল থেকেই জার্মানি আর অস্ট্রো-হাঙ্গেরির সাথে মিত্রতায় ছিল। পরে যখন তুরস্ক এই জোটে যোগ দেয়, তখন আসলে ইতালির পক্ষে অসম্ভব হয়ে পড়ে কেন্দ্রীয় শক্তির সাথে তাল মিলিয়ে চলার। কারণ ইতালির সাথে তুরস্ক ও অস্ট্রো-হাঙ্গেরির বিরোধ দীর্ঘদিনের। জার্মানি, অস্ট্রো-হাঙ্গেরি ও তুরস্ক ছিল প্রথম মহাযুদ্ধের কেন্দ্রীয় শক্তি, আর বাকিরা ছিল মিত্র শক্তি। ইতালি ছিল অত্যন্ত সুবিধাবাদী চরিত্রের। যুদ্ধ শুরুর দিকে সে নিরপেক্ষ হবার বান করে ফোন দিয়ে আসছিল কোন জুটে গেলে তার সুবিধা হবে। তুরস্কের কাছ থেকে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া দখল করায় ইতালি ছিল তুরস্কের জন্মের দুশ্মন। আবার অস্ট্রো-হাঙ্গেরির সাথে ইতালির ছিল সীমান্ত বিরোধ। ইতালি যখন বুঝে গেল জার্মানি কিছুতেই তার পরম মিত্র তুরস্ক ও অস্ট্রো-হাঙ্গেরির ইচ্ছার বিরুদ্ধে কিছুই করবে না, তখনই ইতালি মিত্র বাহিনীর পক্ষে চলে গেল। অস্ট্রিয়ার পার্বত্য এলাকা টাইরল অঞ্চলে বিশাল বাহিনী মোতায়েন করল ইতালি। অস্ট্রো-হাঙ্গেরির কবল থেকে এসব অঞ্চল দখল করতে চাইল ইতালি। প্রায় ৬০০ কিলোমিটার পাহাড়ি অঞ্চলে ইতালিয়ানরা ঘাঁটি গেড়ে কিছু এলাকা দখল করল বটে, কিন্তু অস্ট্রো-হাঙ্গেরি ইতালিকে ঠেকিয়ে দিল। শুরু হলো আরেক ডিফেন্সিভ গেম। কোনো পক্ষই সুবিধা করতে পারল না। শক্তি ক্ষয় চলতেই লাগলো।
1917 সালে জার্মানরা ইতালিকে এই অঞ্চল থেকে বিদায় করে দিতে চাইল। শুরু হলো তুমুল লড়াই। ইতালির 7 লক্ষ সৈন্য জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে লড়াই করে কিছুই করতে পারল না, উল্টো পিছু হটল। কিন্তু ঠিক সেই সময়েই আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় ইতালি নতুন করে শক্তি পেল। আমেরিকান বাহিনী ইতালিকে সাহায্য করতে এগিয়ে আসলো। আবার ইতালিয়ানরা অস্ট্রো হাঙ্গেরির ভূমি দখল করল। প্রথম মহাযুদ্ধ যখন শেষ হলো, তখন ইতালি অস্ট্রো হাঙ্গেরির দখলকৃত জমি নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে চাইল। কিন্তু আমেরিকার শান্তিবাদী প্রেসিডেন্ট উড্রো উইলসন ইতালির এই আবদার মেনে নেননি। ফলে ইতালির জনগণের মাঝে ক্ষোভ জমতে লাগলো। জনগণের এই ক্ষোভকে পুঁজি করেই 1922 সালে ইতালিতে উত্থান ঘটে চরম ফ্যাসিবাদী শাসক বেনিতো মুসোলিনির। এই মুসোলিনি পরে জোট গঠন করেন জার্মানির একনায়ক হিটলারের সাথে। যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জন্ম দিয়েছিলেন, সে কাহিনী পরে হবে।